স্যার আজকে তো আমার নোটিস পিরিয়ডের শেষ দিন স্যার, আমার বেতনটা যদি আজকে দিতেন। বেতন তো ভাই মাসে 10 তারিখে অ্যাকাউন্টে পেয়ে যাবেন স্যার। আজকে যেহেতু আমি চলে যাবো স্যার, আজকে দিয়ে দিলে ভালো হতো না? আরে ভাই আপনার জন্য তো আমি অফিসের আমার রুলস ভাঙতে পারবো না, তাই না? হ্যালো স্যার, আজকে তো 10 তারিখ স্যার, আমার স্যালারিটা ওহো লিমন সাহেব একটা মিস্টেক হয়ে গেছে বুঝছেন। স্যালারি শিটে না আপনার নামটা তুলতে ভুলে গেছে। আপনি একটা বিকাশ নাম্বার দেন, আগামী মাসের 20 তারিখে আমি আপনার বিকাশে পাঠিয়ে দিব কেমন? দেখেন লিমন সাহেব, আপনি তো আসছেন বাট আপনি তো স্যালারিটা পাইবেন না। স্যালারি পাবো না মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে হইতাছে আপনার লাস্ট মাসের পাঞ্চ শিট চেক করে দেখলাম যে আপনি মাসের 30 দিন লেট করে পাঞ্চ করছেন। সো এই কারণেই কোম্পানি আপনার স্যালারিটা পে করবে না। আমি জানতাম বাঙ্গির পুত্ররা এমন কিছুই করবি, এই জন্য আমি আমার শেষ মাসের পাঞ্চ শিট যত্ন করে রেখে দিয়েছি। আর তোর সাথে হওয়া আমার সকল কথাবার্তা আমি আমার ফোনে রেকর্ড করে রাখছি, এবং আজকের সবকিছু আমি ভিডিও করে রাখছি। আমার মাথার গাম পায়ে ফেলে কষ্ট অর্জিত স্যালারি তোর মাইরা দিবি। দুনিয়া এত সহজ, দেখ আমি তোকে কি করি। এরে তুই চিল্লাচিল্লি করতেছস, তুই কি করবি? তুই কি করবি? আমার বাঙ্গির পুত আমার কাছে সকল ডকুমেন্ট আমি ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। তোকে কোম্পানির সকল 2 নম্বরে আমি মানুষের সামনে তুলে ধরবো, তারপর তোর আর তোর কোম্পানির নামে আমি লেভেল লতে মামলা করব। বাঙ্গির পুত তুই ওয়েট কর, দেখ আমি কি করতে পারি। বেচারা এই কর্মচারীর মতো যদি আপনার বস বা কোম্পানি আপনার বেতন খেয়ে দেয় বা চাকরিচ্যুত করে দেয়, তো আপনি কি করবেন? আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের ভালোবাসার মহব্বতে আল্লাহ তাআলার ইচ্ছায় যথেষ্ট ভালো আছে। এর আগে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম শ্রম আইনে শ্রমিক কারা বা কর্মী কারা এবং একটা প্রতিষ্ঠানের মালিক পক্ষ কারা, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকে আমরা জানবো শ্রম আইনে একজন শ্রমিক বা একজন কর্মী তার অধিকার আদায়ের জন্য কিভাবে আইনি প্রতিকার পেতে পারে বা আইনের আশ্রয় নিতে পারে সেই বিষয়ে। শ্রম আইনের আলোকে প্রতিষ্ঠানের শ্রমিক বা কর্মচারী বা যে কোনো স্টাফ তার আইনি অধিকার নিশ্চিতকরণের জন্য শ্রম আদালতের আশ্রয় নিতেই পারেন বা মামলা করতেই পারেন। আপনি কর্মরত থাকা অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে জখমের জন্য ক্ষতিপূরণ, বেআইনিভাবে লে অফ, ছাঁটাই কিংবা ডিসচার্জ হলে সরকার নির্ধারিত সর্বনিম্ন মজুরি বা পারিশ্রমিক থেকে বঞ্চিত কিংবা আইন স্বীকৃত ওভারটাইম, ছুটি, প্রসূতি কল্যাণ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি সুবিধা থেকে বঞ্চিত হলে, অথবা বাংলাদেশ শ্রম আইন 2006 বর্ণিত অন্য কোনো অধিকার থেকে বঞ্চিত হলে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সহজভাবে বলতে গেলে বাংলাদেশ শ্রম আইন 2006 অধীনে যত অপরাধ রয়েছে তার প্রতিটি অপরাধের বিচারের জন্য শ্রম আদালতে মামলা দায়ের করার বিধান রয়েছে। শ্রম আদালতের দেওয়ানি এবং ফৌজদারি উভয় ধরনের মামলাই পরিচালনা করার এখতিয়ার রয়েছে। সেহেতু একজন ভিকটিম যেভাবেই ক্ষতিগ্রস্ত হোক না কেন, ন্যায় বিচারের জন্য অবশ্যই শ্রম আদালতে মামলা দায়ের করতে পারেন। চলুন জেনে নেই কিভাবে মামলা দায়ের করা যায়। শ্রম আদালতে মামলা দায়ের করার আগে মালিক পক্ষকে নোটিশ প্রদান করতে হয়। নোটিশের নির্ধারিত সময় পার হওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে অথবা আইনজীবীর মাধ্যমেও মামলা দায়ের করতে পারেন। এবার চলুন জেনে নেই কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হয়। সাধারণত শ্রম আদালতে মামলা দায়ের করার জন্য কিছু নির্দিষ্ট সময় ও নিয়ম নীতি রয়েছে, যা বাংলাদেশ শ্রম আইন অনুসারে কার্যকর করা হয়। শ্রম আদালতে মামলা করার জন্য বিভিন্ন ধরনের বিষয় অনুসারে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে, যা সাধারণত 1 বছরের মধ্যে করতে হয়। এর মধ্যে বেতন বা অন্যান্য সুবিধার জন্য মামলা হলে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হলে এর জন্য সাধারণত 1 বছরের মধ্যেই মামলা করা উচিত। শ্রমিকের নিরাপত্তা বা স্বাস্থ্য সংক্রান্ত মামলা হলে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। মামলা করার সময়সীমা নির্ধারণের কিছু ব্যতিক্রমী রুলস রয়েছে, অর্থাৎ যদি কোনো বিশেষ কারণে যেমন অসুস্থতা বা অন্য কোনো বাধার কারণে শ্রমিক সময়মতো মামলা করতে না পারেন, তবে আদালত নির্দিষ্ট সময়সীমার বাইরে মামলার আবেদন গ্রহণ করতে পারে। তবে এর জন্য শ্রমিককে আদালতে সঠিক ব্যাখ্যা দিতে হবে, অর্থাৎ সঠিক কারণ দর্শাতে হবে যে তিনি এই কারণে মামলাটি করতে দেরি করেছেন। মজুরিপ্রাপ্ত হন নাই অথবা মজুরি কর্তন হইয়াছে এইরূপ শ্রমিকদের ক্ষেত্রে মামলা করার সুবিধা কি? মজুরিপ্রাপ্ত হন নাই অথবা মজুরি কর্তৃত হইয়াছে এইরূপ শ্রমিকদের পক্ষে অন্তর্ভুক্ত সকল অথবা একাধিক শ্রমিকের পক্ষে সবাই মিলে একটি মামলা দাখিল করতে পারেন। মৃত বা নিখোঁজ শ্রমিকের অপরিশোধিত মজুরি পরিশোধ করার পদ্ধতি। কোনো শ্রমিককে মজুরি হিসেবে পদেয় সকল অর্থ তাহার মৃত্যুজনিত কারণে অথবা তাহার কোনো খোঁজ না পাওয়ার কারণে যদি পরিশোধ করা না হয়, তাহলে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিক কর্তৃক মনোনীত ব্যক্তিকে অথবা মৃত শ্রমিকের আইনগত উত্তরাধিকারী বা উত্তরাধিকারীগণকে তাহা প্রদান করা হইবে। 2 নম্বরে বলা হয়েছে উক্তরূপ কোনো মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী না থাকিলে অথবা পরবর্তী 12 মাসের মধ্যে কোনো কারণে উক্তরূপ কোনো মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীকে উহা প্রদান করা সম্ভব না হইলে
পদীয় অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদান করতে হবে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ জমা প্রদানের তারিখ হতে পরবর্তী 10 বছরের মধ্যে সংশ্লিষ্ট মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকার খোঁজ পাওয়া না গেলে জমাকৃত অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নিজস্ব অর্থ বলিয়া বিবেচিত হইবে। একজন চাকরিচ্যুত শ্রমজীবী যদি অক্ষম হয় মামলা করতে, তার যদি টাকা পয়সা না থাকে, পর্যাপ্ত অর্থ না থাকে, সেক্ষেত্রে করণীয় কি? শ্রমিকদের আর্থিক অবস্থা বিবেচনা করে সরকারিভাবে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়। দেশের প্রত্যেক আদালতে এই সুবিধা রয়েছে। এর প্রধান কার্যালয় রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শ্রম ভবনের 6 তলায় রয়েছে। অতএব আপনার যদি টাকা পয়সা না থাকে, ভয়ের কোনো কারণ নেই, আপনি বিনা খরচে মামলা পরিচালনা করতে পারবেন। প্রাইভেট কোম্পানিতে চাকরির ক্ষেত্রে মামলা করা যাবে? এই প্রশ্নের উত্তরে অবশ্যই। পদচ্যুত করতে হলে 3 মাস আগে নোটিশ দিতে হয়। তা না দিলে, চাকরিচ্যুত হলে পাওনা বাকি থাকলে প্রথমে মালিকপক্ষ বরাবর আবেদন জানাতে হবে। তাতেও পরিশোধ না করলে তাহলে শ্রম আদালতে মামলা করতে হবে। বেতন বকেয়া থাকা অবস্থায় প্রতিষ্ঠান বন্ধ হলে করণীয় কি? মালিককে পাওনা পরিশোধে প্রথমে লিগ্যাল নোটিশ দিতে হবে। নোটিশের পর পরিশোধ না করলে আপনি শ্রম আদালতে মামলা দায়ের করে প্রাপ্য আদায় করতে পারেন। এবার চলুন জেনে নিই গর্ভকালীন সময়ের বিধান। গর্ভকালীন সময়ে শ্রম আইন 2006 অনুসারে একজন নারী শ্রমিক মা হওয়ার সময় মোট 112 দিন মজুরি ও অন্যান্য সুবিধা সহ ছুটি পাবেন। নারী শ্রমিক বাচ্চা হওয়ার আগে 56 দিন বা 8 সপ্তাহে ছুটি পাবেন। বাচ্চা হওয়ার পরেও 56 দিন বা 8 সপ্তাহ ছুটি পাবেন। এছাড়াও ওই নারী শ্রমিক ছুটিতে যাওয়ার আগের 3 মাসে মোট যে পরিমাণ যে মজুরি পাবেন তার দৈনিক গড় হিসেবে প্রসূতি কল্যাণ সুবিধাও পাবেন এবং নারী শ্রমিক মোট 112 দিনের জন্য ভাতাও পাবেন। এক্ষেত্রে রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে 8 সপ্তাহের মধ্যে সন্তান জন্মানোর সম্ভাবনার বিষয়টি মালিককে জানালে তিনি 3 দিনের মধ্যে 56 দিনের প্রসূতি কল্যাণ ভাতা দেবেন। সন্তান হওয়ার পর মা শ্রমিক মালিকের কাছ থেকে প্রমাণ পেশ করলে প্রমাণ পেশের তারিখ থেকে 3 দিনের মধ্যে বাকি 56 দিনের ভাতা দেবেন। তবে শর্ত হলো, এর আগে ওই প্রতিষ্ঠানে মা শ্রমিককে 6 মাস চাকরি করতে হবে। এছাড়া সন্তান হওয়ার সময় মা যদি মারা যান, তাহলে তার সন্তান উত্তরাধিকারী প্রসূতি কল্যাণ ভাতা পাবে। সন্তানও যদি মারা যায়, তাহলে তার স্বামী উত্তরাধিকারী ভাতা পাবে। শ্রম আদালতের বিচারিক ক্ষমতাই বা কি? শ্রম আদালত শ্রমিকদের সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে থাকেন। আইন অনুযায়ী এর সুনির্দিষ্ট বিচারিক ক্ষমতাও রয়েছে। এর মধ্যে সঠিক বেতন ও ভাতা পরিশোধের আদেশ দিয়ে থাকেন, চাকরি থেকে অবৈধ বরখাস্তের বিরুদ্ধে আদেশ দিয়ে থাকেন, অন্যান্য শ্রমিক সম্পর্কিত বৈষম্য অন্যায় আচরণের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়ে থাকেন। সবশেষে বলতে চাই, শ্রম আদালতে মামলা করার জন্য সাধারণত 1 বছরের মধ্যে আবেদন করতে হয়। তবে বিশেষ পরিস্থিতিতে সময়সীমা কিছুটা বাড়ানো যেতে পারে। এসব নিয়ম শ্রমিকদের অধিকার রক্ষা করার জন্যই করা হয়েছে, যাতে তারা সঠিক সময়ে বিচার পেতে পারে। এছাড়াও শ্রম আদালতে মামলা করতে হলে একজন অভিজ্ঞ আইনজীবীর সাহায্য নেওয়া উত্তম, যাতে আপনি সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।